হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমার নাম মৃন্ময় সাহা। আমি পড়াশোনা করছি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে। আজকে তোমাদের 2024 ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেল। তো এই ভিডিওতে আমরা ফিজিক্স অংশের এমসিকিউ এবং লিখিত এর সলিউশন নিয়ে কথা বলবো। প্রত্যেকটি এমসিকিউ এবং রিটেনের কমপ্লিট সলিউশন আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। শুরুতেই তোমাদের বলে রাখি, তোমাদের এই ভিডিওর একটি লিখিত নোট, অর্থাৎ ক্লাসের স্লাইডগুলোর একটা লিখিত ফরম্যাট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। পুরো ভিডিও দেখতে অনেকেরই বিরক্ত লাগতে পারে, যেহেতু ভিডিওটা একটু লং হবে, কারণ আমরা প্রত্যেকটা এমসিকিউ ধীরে ধীরে ব্যাখ্যা করে এরপরে সলিউশনগুলো দেখব। তাই এই সময় এসে তোমাদের এরকম সময় নষ্ট করা উচিত না। যারা 25 ব্যাচ কিংবা 26 ব্যাচ আছো, তারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করবে, যাতে তোমরা কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। আর যারা শুধু উত্তর মেলাতে চাও, তারা ডেসক্রিপশন বক্সেই দেখে ফেলতে পারো। তো প্রথমে হচ্ছে তোমাদের কোশ্চেনের একটা ওভারভিউ দিয়ে নিই। ওভারভিউটা এমন, আমি যেটা বুঝলাম কোশ্চেন দেখে, সেটা হচ্ছে যারা প্রকৃতপক্ষেই ফিজিক্স পারে, অর্থাৎ কেবল সূত্র মুখস্থ নয়, ফিজিক্সের প্রত্যেকটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা সে জানে, ফিজিক্সের বেসিক যার আছে, তার কাছে এই কোশ্চেনটা কিন্তু সহজ মনে হবে। কিন্তু যারা কোশ্চেন ব্যাংক সলভ করে পরীক্ষা দিতে বসে অভ্যস্ত, যারা কেবল সূত্র মুখস্থ করে বোর্ড এক্সাম অর্থাৎ এসএসসি দিয়ে এইচএসসি দিয়েছে, কেবল সূত্র মুখস্থ করে এতদিন সব ধরনের অ্যাডমিশন টেস্ট দিয়ে এসেছে, তারা এই কোশ্চেনে প্রচুর পরিমাণ হতাশায় ভুগবে। তো তোমাদের জন্যে, যারা 25 ব্যাচ বা 26 ব্যাচ আমার এই ভিডিওটি দেখতেছো, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে এবং কেবল সূত্র মুখস্থ নয়, প্রত্যেকটার কনসেপ্টের ডিপে গিয়ে জানার চেষ্টা করবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো দেখি প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে। প্রথম প্রশ্নে বলা আছে, নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের, দ্যাট মিন্স সরল দোলকের। দোলক বলতে বোঝাচ্ছে সরল দোলক। সরল দোলক দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে। তো সরল দোলকের ক্ষেত্রে যে কনসেপ্টটা আমরা জানি, সেটা হচ্ছে এই অবস্থানটাকে আমরা বলি দোলকের সাম্যাবস্থা বা সাম্য অবস্থান। এই অবস্থায় এইখান থেকে আমরা এর সরণটা ক্যালকুলেট করা শুরু করি, এর ডিসপ্লেসমেন্টটা, যেখানে x = 0। যত ডানে সরে যায়, তত আমরা বলি x 1 2 3 4 এভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং এক সময় গিয়ে এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, যাকে আমরা বলি x = a। এটাকে যদি আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন এই সাম্য সাম্য লাইনের উপরে ড্র করি, তাহলে x = a হচ্ছে এই পয়েন্টটা। এবার দোলকটা এইরকম ভাবে এখান থেকে এই দিকে প্রথমে যাবে, তারপর এই দিকে ব্যাক করবে, ব্যাক করে ওই একই -x পর্যন্ত যাবে, অর্থাৎ এইরকম কোনো একটা পজিশনে আসবে। যেহেতু এই পয়েন্ট থেকে আমরা x = 0 ক্যালকুলেট করা শুরু করছি এবং এই দিকটাকে বলতেছি পজিটিভ দিক, তাহলে অবভিয়াসলি এখানকার এক্সটা আমাদের কত হবে? x = হবে -a। এরপরে দেখো এর যাত্রাপথটা খেয়াল করো, এখান থেকে এই দিকে যাবে, তারপরে এই দিকে যাবে, তারপর আবার এখানে আসবে, তারপর পুরোটা আবার ব্যাক করবে, আবার এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, আবার এখানে যাবে, আবার এটা, আবার এইটা, তারপর এইটা। এই পথটা পুরোটা সে সার্কুলেট করতেই থাকবে। ওকে। এবার আমরা সরণের সাথে ত্বরণের সম্পর্কটা কি জানি? a =
ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ভেক্টর। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এ এর ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হবে যখন এক্সটা ম্যাক্সিমাম। আর এক্স ম্যাক্সিমাম মানে কত? এটা আমরা বলতেছি যখন এক্সটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ হবে, তখন এটা হবে ম্যাক্সিমাম। এবং এই ম্যাক্সিমাম এটা কত? আমি যদি এই পয়েন্টের কথা বলি, A1, তাহলে A1টা কত হবে? A1টা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। দ্যাট মিনস সরণের ডিরেকশন এইটা হওয়ায় ত্বরণের ডিরেকশন কোনটা হবে? এইটা যদি এক্স এর ডিরেকশন হয়, দিস ইজ অবভিয়াস দ্যাট এটা হবে আমার অ্যাক্সেলারেশনের ডিরেকশন, সরণের বিপরীত দিকে। ওকে। আবার একইভাবে আরেকটা পজিশন, আমরা যদি এই পজিশনটাকে 2 বলি, তাহলে A2 কত হবে? A2 হবে মাইনাস ওমেগা স্কোয়ার, আমি ভেক্টর সাইন দিয়েই লিখি, মাইনাস অফ মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার। এক্স এর মানটা কত এবার? নেগেটিভ এ না, এই যে দেখতে পাচ্ছি, তাহলে এটা কত আসবে? ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ যেহেতু এটা এবার এই দিকে আছে, সরি এক্সটা এবার এই দিকে আছে, এক্সটা আছে এই দিকে, দিস ইজ অবভিয়াস দ্যাট এটা আমাদের এই দিকেই হবে। বোঝা গেছে? এবার যখন এক্স ইকুয়াল টু জিরো পজিশন, এই পজিশনটাকে যদি আমরা 3 পজিশন বলি, তাহলে কোথায় হবে? এই 3 পজিশনে এটা হবে A3 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো, যেহেতু এখানে এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা হবে জিরো। কেবল ওর উপরে টান বলটা ক্রিয়াশীল থাকবে উপরের দিকে, সুতার টান যেটা। ঠিক আছে? যেহেতু এটা একটা সার্কুলেটরি পথে মেনটেন করতেছে, কিছুটা সার্কুলেটরি তো, তাই না? তো এই কারণে একটা টেনশন ফোর্স কিন্তু থাকবে সুতার উপরে। এইবার দেখি তাহলে, এইখানে দেখো এইরকম অবস্থায়, এইখানে দেখতে পাইলাম এই জায়গায় ত্বরণটা কোন দিকে? এই দিকে, যেটা তাকে ফিরায় আনতে যাচ্ছে। এই অবস্থায় এনে এটাও তাকে ফিরাইতে যাচ্ছে তার কেন্দ্রের দিকে। এবার তারপর এইখানে এসে কোনো অ্যাক্সেলারেশন থাকতেছে না, শুধু অ্যাক্সেলারেশনটা কেন্দ্রের দিকে। আবার যখন দূরে যাওয়া শুরু করছে, সেই পজিশনে এসে আবার বারবার সে কেন্দ্রের দিকে থাকতে চায়। আবার যখন এইখানে আসছে, তখনও আবার সে কেন্দ্রের দিকে থাকতে চায়। ওকে। তাহলে আলটিমেটলি আমাদের কোন চিত্রটা পারফেক্টলি শো করতেছে? সেটা হচ্ছে সি। এ নাম্বারে দেখো সবগুলো ত্বরণ বাইরের দিকে, তাহলে এটা সত্য না। বি নাম্বারে কিছু ত্বরণ, সি নাম্বারে কি কোনো, সি পজিশনে কি কোনো আসলে ত্বরণ থাকবে? থাকবে না তো, জিরো না ত্বরণ, কেবল উপরের দিকে টেনশন ফোর্সটার কারণে একটা অ্যাক্সেলারেশন থাকবে। এইটার প্রত্যেকটাই দেখাচ্ছে কেন্দ্রের দিকে, না এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। ওকে। নেক্সট প্রবলেমে আমরা যাই। আমি বললাম এটা হচ্ছে পুরো একদম বেসিক আলোচনা, যারা 25 এবং 26 ব্যাচ আছো তাদের জন্য। একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহুতে এস চতুর্থ বাহু এস এ 1 মিটার দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এবার দেখো, এই পোস্ট অফিস বক্স দেখেই ম্যাক্সিমাম মানুষ ঘাবড়ায় গেছে, পোস্ট অফিস বক্স কথা দেখে। বাট এই পোস্ট অফিস বক্সের কনসেপ্ট আর হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট একদম সেম টু সেম। সেম অ্যাজ হুইটস্টোন ব্রিজ। কিন্তু কোশ্চেনটা একটু ট্রিকি, আমরা একটু দেখি প্রথমে। এটা যারা বুঝতে পারছে যে হুইটস্টোন ব্রিজ হচ্ছে, তাদের ক্ষেত্রে বলতেছি। এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস। এবার রেজিস্টরের মানগুলো আমাদের কাছে দেওয়া আছে। পি এর মান হচ্ছে 1000, কিউ এর মান দেওয়া আছে 10, আর এর মান দেওয়া আছে 2000, এস এর মানটা জানি না। তাহলে বুঝতেই পারতেছো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি করি আমরা, তাহলে এস ইকুয়াল টু কত আসবে? বা
এস ইকুয়াল টু আসবে আমাদের কিউ বাই পি ইন্টু আর। দ্যাট মিনস কিউ মানে 2000 ডিভাইডেড বাই 1000 ইন্টু আর এর মান হচ্ছে 10। সরি, আর এর একটু মিস্টেক করলাম, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। কিউ মানে হচ্ছে 10, আর মানে হচ্ছে 2000। তাহলে এটা আসবে কত? 20 ওহম। এবার যে ঘটনাটা ঘটবে সেটা আমরা জানি। আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, বা যেহেতু এটা এস এর সমান, তাহলে এস ইকুয়াল টু কি বলা যাবে? রো এল বাই এ, বা রো ইকুয়াল টু এস এ ডিভাইডেড বাই এল। এবার এস এর মান তো 20 পেয়ে গেছো, এ এর মান দেওয়া আছে 1 × 10⁻⁶, আর এল এর মান দেওয়া আছে 1 মিটার। দ্যাট মিনস এটা হচ্ছে 20 × 10⁻⁶ ওহম মিটার। ওকে, কিন্তু এই উত্তরটা আসলে ভুল। এই উত্তরটা প্রকৃতপক্ষে ভুল। হোয়াই দিস ইজ ইনকারেক্ট? আসো, প্রশ্নে এবার কি বলছে সেটা আমাকে ভালোভাবে পড়তে হবে। প্রশ্নে বলা আছে এই যে এস বাহুটা, এই এস বাহুতে দুইটা তার, দেখো এই যে একটা তার আর একটা তার, দুইটারই দৈর্ঘ্য 1 মিটার করে এই জায়গায় প্যারালালি কানেক্ট করা আছে, প্যারালালে কানেক্ট করা আছে। দ্যাট মিনস আমাদের টোটাল যে এরিয়া, এইটার এরিয়া কত? এইটার এরিয়া হচ্ছে A1 ইকুয়াল টু 1 × 10⁻⁶। এইটার এরিয়া যে A2, এই A2 ইকুয়াল টু আবার 1 × 10⁻⁶। দ্যাট মিনস আমাদের টোটাল এরিয়া A ইকুয়াল টু A1 প্লাস A2, অর্থাৎ 2 × 10⁻⁶ মিটার স্কোয়ার। এইটা প্রশ্নটা আমরা ভালোভাবে না পড়লে, যদি কনসেপ্টটা বুঝতে পারি, তবুও কিন্তু এই জায়গায় গিয়ে আমাদের আনসারটা ইরর চলে আসবে। তাহলে এরপরে আসো, তাহলে রো ইকুয়াল টু কি? এস এ ডিভাইডেড বাই এল। তাহলে এস এর মান কত? 20, ইন্টু এ এর মান কত? 2 × 10⁻⁶ ডিভাইডেড বাই এল এর মান কত? 1 মিটার, 1। তাহলে এখান থেকে আসতেছে 40 × 10⁻⁶ ওহম মিটার। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। একটি অনুভূমিক ঘর্ষণহীন তলে একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। আচ্ছা, প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকলে কি হয়? প্রাথমিক অবস্থায় স্থির, অতএব ইউ ইকুয়াল টু তার 0। এইবার আসো, কাচ শক্তি উপপাদ্য আমাদের কি বলে? কাচ শক্তি উপপাদ্য আমাদের ন্যারেট করে যে কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, বা গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ। অতএব আমরা বলতে পারি না ডাব্লু ইকুয়াল টু ডেল কে ই, অর্থাৎ কাইনেটিক এনার্জি চেঞ্জ, বা এটাকে কি বলা যায়? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এবার ইউ তো 0,
তাহলে এটা কি আসতেছে, হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ইউ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ডাব্লু এবং ভি এর মধ্যে কি ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি, ডাব্লু প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে ডাব্লু প্রপোর্শনাল টু যখন ভি স্কোয়ার হবে, তখন এদের মধ্যে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি আসবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ওয়ার্ককে রাখি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ভেলোসিটিকে রাখি, তাহলে গ্রাফটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে না, অর্থাৎ এইটা এই রকম ভাবে বাড়বে। ওকে, তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে বি সঠিক উত্তর। এইবার যারা এই কাজ শক্তি উপপাদ্য জানি না আমরা, তারা কি করতে পারি, এটা কাজ শক্তি উপপাদ্য ছাড়াও করা যায় কিভাবে। আমরা কাজ ইকুয়াল টু কি জানি, বল গুণন সরণ, ডাব্লু ইকুয়াল টু এফ এস। আবার এফ ইকুয়াল টু কি, এম এ ইন্টু এস। আর যখন এস এর ফর্মুলা আমরা বসাইতে পারি না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে আদিবেগ যখন জিরো, তখন জিরো ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, বা শুধু হাফ এটি স্কোয়ার। তাহলে এম ইন্টু এ ইন্টু হাফ এ টি স্কোয়ার, তাহলে কত আসতেছে, হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। আবার আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে কি জানি, ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা এ ইকুয়াল টু ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই টি, বা এ ইকুয়াল টু জাস্ট নর্মালি ভি বাই টি। তাহলে এই মানটা বসানো যায় না। কেন এগুলোকে চেঞ্জ করছি, কারণ আমাদের সম্পর্কটা ডাব্লু এবং এ এর মাধ্যমে আনতে হবে, সরি, ডাব্লু এবং ভি এর মাধ্যমে আনতে হবে। তাহলে ভি বাই টি হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, আলটিমেটলি সম্পর্কটা আসলো হাফ এম ভি স্কোয়ার। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকেও কিন্তু একই রিলেশন পাওয়া যাচ্ছে, যে ডাব্লু প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের মেইন রিলেশন। ওকে, এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে হোমওয়ার্কটা এটা, রুট ওভার ডাব্লু অ্যান্ড ভি এর রিলেশনটা কি হবে, এটা তোমরা কমেন্ট করবা। খুবই সহজ জিনিস, ট্রাই করবা। ওকে, এবার দেখো, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়। এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে ডাব্লু কিউ ওয়ান কিউ টু এবং ডাব্লু ওয়ান ডাব্লু টু, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক। এইটার জন্য আমাদের যেই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কনসেপ্টটা হচ্ছে, ওই যে বলছিলাম না, খুবই কনসেপচুয়াল প্রশ্ন এসেছে এবার। যারা প্রকৃতপক্ষে কনসেপ্টগুলো জানে না, তারা কিন্তু এই এই ধরনের কোশ্চেনের সলিউশন করতে পারবে না। তো এই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না।
সিধিবাদ নো বাকওয়াস। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপরে নির্ভর করে না। দ্যাট মিন্স আমরা যদি এ থেকে বি পথে, এ থেকে বি অবস্থায় 1 নাম্বার পথে নিয়ে যাই, তাহলেও তার ডেল ইউ বা ইউ যেটা আসবে, আমরা ডেলটা না লিখতেছি, ইউ লিখতেছি শুধু, সেই একই পরিমাণ ইউ আমরা পাবো যদি এ থেকে বিতে 2 নাম্বার পথে নিয়ে যাই। ঠিক আছে, এই জিনিসটা আমরা কোথায় পড়ছিলাম মনে পড়ে কি? বিভব শক্তির ক্ষেত্রে, যে বিভব শক্তির পরিবর্তন পথের উপরে নির্ভর করে না। ঠিক আছে, ওই একই জিনিস, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপরে নির্ভর করে না। এইবার 1 নাম্বার পথের কথা যদি বলি, 1 নাম্বার পথের জন্য, 1 নাম্বার পথে আমরা কি বলতে পারি? Q1 ইকুয়াল টু W1 প্লাস U1, কোন সূত্র অনুসারে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। আর 2 নাম্বার পথের জন্য কি বলতে পারি? Q2 ইকুয়াল টু W2 প্লাস U2। যে এখানে যে পরিমাণ তাপশক্তি প্রদান করা হয় তার কিছু অংশ কৃতকাজ করে আর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, এই সূত্র অনুসারে আমরা লিখছি। তাহলে এখান থেকে U2 হিসেবে লেখা যায় Q2 মাইনাস W2 কে, এবং এখান থেকে U1 হিসেবে লেখা যায় Q1 মাইনাস W1 কে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি Q1 মাইনাস W1 ইকুয়াল টু Q2 মাইনাস W2। এই জিনিসটা আমাদের আরেকভাবে অপশনে থাকতে পারতো, এইরকম করে, যে Q1 প্লাস, এরকম দিতে পারতো, অনেকগুলাই দেওয়া যায়, Q1 প্লাস W2 ইকুয়াল টু Q2 প্লাস W1, এটাও দিতে পারতো। আবার এটাও দিতে পারতো, Q1 মাইনাস Q2 ইকুয়াল টু W1 মাইনাস W2, এগুলোও দিতে পারতো। এটাও সঠিক, এটাও সঠিক, আর এটা তো সঠিকই। ওকে, তাহলে অপশন হচ্ছে আমাদের ডি, বাকিগুলো একটাও মিলে না। এবার নিচের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য সত্য? আচ্ছা, আমরা এক্সঅর গেট চিনি কি? এক্সঅর গেট কেমন হয়? এক্সঅর গেটটা হচ্ছে দেখতে এইরকম, যার ইনপুটে 2-এর অধিক টার্মিনাল নেওয়া যায়, 2ও নেওয়া যায়, 2-এর অধিকও নেওয়া যায়, এবং আউটপুটে আমরা একটা টার্মিনাল রাখি। আউটপুট টার্মিনালটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম ইনপুট টার্মিনালকে। ঠিক আছে, এক্ষেত্রে ওয়াই এর ইকুয়েশনটা যে আসে, ওয়াই এর বুলিয়ান এক্সপ্রেশনটা, বুলিয়ান এক্সপ্রেশনটা আসবে ওয়াই ইকুয়াল টু এ লজিক্যাল প্লাস বি, একে বলি আমরা লজিক্যাল প্লাস বা যৌক্তিক যোগ। এইটা কিছুটা এইরকম আসে, এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। ওকে, এটা আমাদের মুখস্থ রাখতে হয় বা জানতে হয়। এখন আমরা এটা ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করি। ট্রুথ টেবিলটা আমি তোমাদের জন্য পুরো আঁকতেছি। এক্সর গেট,
এত বড়টা লাগবে না আমাদের, 1 2 3 4 5টা হলেই হবে। এখানে নিব এ, এখানে নিব বি, এখানে নিব। এবার যেহেতু তোমরা, আমি ধারণা করছি যে তোমরা কিছুই পারো না, এই হিসেবে পড়াচ্ছি, ঠিক আছে। এখানে নিব এবার বি, এখানে নিব এ বি বার, আর এখানে নিব পুরো আউটপুটটা। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট প্রথমে নিচ্ছি এ বি, তারপরে রাখতেছি এ বার বি বার, তারপরে এ বার বি প্লাস এ বি বার, তারপরে যোগ করে দিব এ বার বি প্লাস এ বি বার। এটাই হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। এবার এই কম্বিনেশন কয়টা হবে বলো তো? কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n। ইনপুট সংখ্যা যদি n হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, অর্থাৎ 4টা কম্বিনেশন আসবে। 4টা কম্বিনেশন কি কি? 4টা কম্বিনেশন হলো আমাদের 0 0 0 1 1 0 1 এবার এ যখন 0 তখন এ বার কত হবে? অবভিয়াসলি 1। যখন এ 0, এ বার 1। এ যখন 1 তখন এ বার 0, এ যখন 1 তখন এ বার 0। আবার বি যখন 0, বি বার 1। বি যখন 1, বি বার 0। বি যখন 0, বি বার 1। বি যখন 1, বি বার 0। এবার এ বার বি, এ বার বি মানে কত? এই যে পাশাপাশি এই দুইটা আমরা গুণ করব। ওকে, তাহলে 0 1 গুণ করলে কত হবে? 0। 1 1 গুণ করলে 1। 0 0 গুণ করলে 0। 0 1 বা 1 0 গুণ করলে 0। খেয়াল করি আরেকবার। 0 1 গুণ করলে 0। 1 1 গুণ করলে 1। 0 0 গুণ করলে 0। 1 0 গুণ করলে 0। এইবার এ বি বার করবো। এ বি বার মানে এই দুইটা গুণ। এই দুইটা গুণ করলে 0 1 গুণ করলে 0। 0 0 গুণ করলে 0। 1 1 গুণ করলে 1। আর 1 0 গুণ করলে 0। এবার আমরা কি করব? এই দুইটা যোগ করব। যোগ করলে 0 0 যোগ করলে 0। 1 0 যোগ করলে 1। 0 1 যোগ করলে 1। 0 0 যোগ করলে 0। এবার আমরা এই আউটপুটটা এর সাথে মেলানোর চেষ্টা করি। একই সাথে তোমাদের আরেকটা জিনিস দেখায় দেই। এক্স নর গেটের ক্ষেত্রে যেটা হবে, এক্স নর গেটের জন্য এ বি, আর আমি ডিরেক্ট ওয়াইটা লিখতেছি, ঠিক আছে। তাহলে 0 0 0 1 1 0 1 1, এইটা আসবে 1 0 0 1। ওকে, এইখানকার এক্স নর গেটের জন্য আউটপুটটা এরকম হয় যে এ লজিক্যাল প্লাস বি হোল বার, অর্থাৎ এইটা আসবে নর্মালি এ বি প্লাস এবার বি বার। এটা করলে তুমি এই আউটপুটটাই পাবা। ওকে, তাহলে এই দুইটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এবার তুমি এই এক্সর এর আউটপুটটার সাথে এটা মেলানোর চেষ্টা করো। সেটা হচ্ছে যখন আমাদের উভয় ইনপুট 1 তখন আউটপুট 1, এটা কি সত্য? না, এটা ভুল। তাহলে এটা আমাদের হবে না। তারপরে উভয় ইনপুট 0 হলেই আউটপুট 1 হয় না, উভয় ইনপুট 0 হইলো আউটপুট কি 1 হইলো? না, আউটপুট তো 0 হইলো। উভয় ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়। ইনপুট ভিন্ন মানে কি? একটা 0 আর একটা 1, আর একটা 1 আর একটা 0। তাহলে এইটা হচ্ছে সত্য। এটা কি ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 0 হয় না, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হচ্ছিল। তাহলে এই তিনটা ভুল, সঠিক উত্তর হচ্ছে এইটা, সি। ঠিক আছে। আর যখন নর গেট, সরি এক্স নর গেট, তখন হবে
ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট জিরো, আর ইনপুটগুলো একই হইলে আউটপুট ওয়ান। যেমন জিরো জিরো যখন হয় তখন দেখো ওয়ান। তাহলে এইটার জন্য ইনপুট যখন সেম, ইনপুট সেম, তখন আউটপুট হচ্ছে ওয়ান। আর যখন ইনপুট ডিফারেন্ট, তখন আউটপুট হচ্ছে জিরো। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে আসি। একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75% হলে প্রোটনের দ্রুতি কত? ঠিক আছে, কোশ্চেন বুঝেছি। এবার আমরা জানি গতিশক্তি একটু, আচ্ছা মোট শক্তি ইকুয়াল টু কত, এটা আগে দেখি। মোট শক্তি ইকুয়াল টু এমসি স্কোয়ার। আর স্থিতিশক্তি ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। তাহলে গতিশক্তিটা কত হবে? গতিশক্তি ইকুয়াল টু মোট শক্তি মাইনাস স্থিতিশক্তি, অর্থাৎ এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, বা এখান থেকে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। এবার প্রশ্নে আমাদের কি বলেছে একটু খেয়াল করি আমরা। গতিশক্তি গতিশক্তি ইকুয়াল টু মোট শক্তির 75%। তাহলে আমরা বলতে পারি মোট শক্তি ইন্টু 75%। এবার গতিশক্তি কত? এম মাইনাস এম নট সি স্কোয়ার। আর মোট শক্তি কত? এম সি স্কোয়ার। আর 75% মানে 75/100, অর্থাৎ 3/4। তাহলে দুই দিক থেকে সি স্কোয়ার কেটে দিলে এখানে এমন আসবে এম মাইনাস এম নট ইকুয়াল টু এম ইন্টু 3/4। এবার 4 দিয়ে গুণ করে দিলে কত আসবে? 4m মাইনাস 4m নট ইকুয়াল টু থ্রাইস এম। implies that 4m minus 3m equal to 4m naught, implies that m equal to 4m naught। এবার আমরা m এর ফর্মুলাটা কি জানি? m এর ফর্মুলাটা হচ্ছে যে ভর বৃদ্ধির ফর্মুলাটা, গতিশীল ভর যে বৃদ্ধি পায় সেটা হচ্ছে এম নট ডিভাইডেড বাই 1 - v² / c² এবং পুরোটার উপরে হয় √, ইকুয়াল টু 4m0। তাহলে দুই দিক থেকে m0 বাদ যায়। m0 বাদ গেলে আর এইটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? 1 - v² / c² ইকুয়াল টু 1/4। বা রুটটা যদি আমরা তুলে দিই উভয় দিকে স্কোয়ার করে, তাহলে 1 - v² / c² ইকুয়াল টু 1/16। বা 1 - 1/16 ইকুয়াল টু v²/c²। বা এটা কত আসবে? 15/16 ইকুয়াল টু v²/c²। অথবা এবার যদি দুই দিকে রুট করে দেই তাহলে কত আসবে? v/c ইকুয়াল টু √15/4। বা v ইকুয়াল টু √15/4 ইন্টু সি। এখন আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি বলে এত বড় করে করলাম, পরীক্ষার হলে যখন আসতো তখন কিন্তু এত বড় করে করতাম না। এই লাইন লিখতাম,
তারপরে ডিরেক্ট এখান থেকে এই ক্যালকুলেশনে যাইতাম, তারপরে এইটুক ক্যালকুলেট করতাম। ঠিক আছে, তোমরাও আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওই পরিমাণ এফিসিয়েন্ট হয়েই যাবা বলে আমার বিশ্বাস। তাহলে ছয়ের উত্তর হচ্ছে এ। এবার একটি অপবর্তন ঝালর বা গ্রেটিং ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেটিং মানে সবকিছুই নিয়ে 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হলো। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মিউ এর মান। ঠিক আছে, এটা আমি এখানে লিখতেছি না, এটা শুধু মার্ক করে রাখলাম। এবার আমরা জানি এক্স ইকুয়াল টু কি, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। অনেকে এইটাকে এটাকে ডি বলে, আমি এই বললাম। আর যখন মাধ্যম পরিবর্তন হয়, এটা আমরা লিখতেছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। বায়ু বা শূন্য মাধ্যমে মাধ্যম পরিবর্তন হলে ল্যামডা চেঞ্জ হয়। চেঞ্জ হলে ওয়েভলেন্থ চেঞ্জ হয়, কারণ কম্পাঙ্কটা ফিক্স থাকে। আলোর বেগও চেঞ্জ হয়, আলোর বেগ চেঞ্জ হয় এবং ওয়েভলেন্থ চেঞ্জ হয় এবং ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। ওকে, তাহলে এইখান থেকে ইকুয়েশনটা এরকম আসে যে ল্যামডা প্রাইম অন্য কোনো মাধ্যমে ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এটা সূত্র প্রমাণ করা যায়, আমি প্রমাণ করাচ্ছি না, তাহলে তোমরা করতে পারো। এই যে এ ইটা বি ইকুয়াল টু সি এ মাইনাস সিবি বাই সি এ বাই সিবি, বা সিবি বাই সি এ ইকুয়াল টু 1/μ, এরকম হ্যান ত্যান অনেক কিছু করতে পারো। সি ইকুয়াল টু এফ ল্যামডা, এরকম করে প্রমাণ আনা যায়। ঠিক আছে, বলে দিচ্ছি। এই যে এ মানে 1 টা 2 ইকুয়াল টু সি এর দুইটা তুলনা করবা, তারপর ভি ইকুয়াল টু এফ ল্যামডার মতো সি ইকুয়াল টু এই যে এফ ল্যামডা তুলনা করবা, এটা এ এটা বি মানে হচ্ছে মিউ, এরকম। তারপর সম্পর্ক চলে আসবে। তোমরা চাইলে করে দেখতে পারো, নর্মালি এটা মনে রাখো। তাহলে এই পুরো সেটিংটাই যখন আমরা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাব, তখন আমরা কি লিখতে পারি, যে অন্য মাধ্যমে, অন্য মাধ্যমে এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে, ল্যামডা প্রাইম। বা ডি তো চেঞ্জ হবে না, এও তো চেঞ্জ হবে না। তাহলে এইখান থেকে একটু ক্যালকুলেট করি। ল্যামডা প্রাইমের পরিবর্তে আমি বসাচ্ছি ল্যামডা ডিভাইডেড বাই মিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ। আলটিমেটলি এখান থেকে এরকম লেখা যায় না, 1/μ ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, লেখা যায় তো। আর ল্যামডা ডি ডিভাইডেড বাই এ এটা আমাদের কি ছিল, এক্স এর মান না, আর ডিভাইডেড বাই মিউ। তাহলে আসতেছে কি, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই মিউ। যেহেতু এইখানে মিউটা গ্রেটার দেন 1 দেওয়া আছে, মিউ ইকুয়াল টু 1.33, তাহলে ধরো তুমি এক্স ইকুয়াল টু 4, লেট এক্স ইকুয়াল টু 4। এখানে মিউ এর মান দেওয়া আছে 1.33, দ্যাট মিনস 4/3। তাহলে এক্স প্রাইমটা কত হবে, এক্স বাই মিউ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 4/3, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 3। অর্থাৎ এক্স প্রাইমটা কমে যাচ্ছে এক্স এর তুলনায়। যেহেতু মিউ গ্রেটার দেন 1, অর্থাৎ বড় সংখ্যা দিয়ে, একের চেয়ে বড় সংখ্যা দিয়ে যখন কাউকে ভাগ করি তখন ভাগফলটা কমে আসে। এক্স প্রাইম গ্রেটার দেন, সরি লেস দেন হচ্ছে এক্স। এইটা হচ্ছে আমাদের আনসার। এই জন্য আমরা মনে রাখবো, যখন একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে নিয়ে যাই, তখন আমাদের যেহেতু প্রতিসরণাঙ্কটা বৃদ্ধি পায়, তাই এক্স এর মানটা বা ডোরার যে ব্যবধান বা ঝালর
সেটা কমে আসবে। আবার যদি এরকম হইতো যখন আমরা, এটা কার জন্য, এটা হচ্ছে ঘন হালকা থেকে ঘনতে গেলে, হালকা থেকে ঘন। আবার যখন আমরা ঘন থেকে হালকায় যাব, তখন মিউ লেস দেন হবে 1, যার ফলে এক্স প্রাইম গ্রেটার দেন হবে এক্স। এটা কার জন্যে? এটা হচ্ছে যখন আমরা ঘন থেকে হালকা মাধ্যমে যাব। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে দেখা যাবে কোনো একটা এমসিকিউ, কখনো কখনো এমসিকিউ চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের এইখানকার উত্তরটা কি? এরা কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে। ওকে, যেহেতু হ্রাস পাচ্ছে তার মানে কি কাছাকাছি আসবে না? রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, হচ্ছে। এরপরে, একটি প্রক্রিয়ায় গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক তাপ এর উপর কৃতকাজের সমান। তাহলে একটা কথা বলো আমাকে, স- প্র- যে পরিমাণ শক্তি প্রডিউস করা হচ্ছে সেটা কখন কৃতকাজের সমান হয়? এই জিনিসটা কেবল সমষ্ণ প্রক্রিয়ার জন্য সত্য না। আইসোথার্মিক প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় বলো দেখি? P1/V1, P1V1/1 ইকুয়াল টু P2V2। এবার কি করা হয়েছে? চাপ করা হয়েছে দ্বিগুণ। দ্যাট মিন্স এটা যদি পি ধরি, তাহলে P V ইকুয়াল টু 2P × V প্রাইম। বা এখান থেকে বুঝতেই পারতেছো V প্রাইম ইকুয়াল টু হবে V/2। তাই এটা হচ্ছে অর্ধেক হবে। চাপ যখন দ্বিগুণ হয় তখন ভলিউম অর্ধেক হবেই, চাপ যখন অর্ধেক হয় তখন ভলিউম দ্বিগুণ হবেই। এগুলো ক্যালকুলেশন করার অপেক্ষা রাখে না। একটি বুলেট সোজা উপরের দিকে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। এটা কিন্তু 9-10-এর প্রবলেম। এটা কিন্তু এসএসসি রিলেটেড। ঠিক আছে, এসএসসিতে যারা গতি পড়ে আসছে তারা এগুলা পারবে। তাহলে সেটার জন্য আমরা দেখি ফর্মুলাটা কি ছিল। টাইম পিরিয়ড ইকুয়াল টু ছিল টি ইকুয়াল টু টোয়াইজ ইউ ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে ইউ ছিল কি নিক্ষিপ্ত বেগ, তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে? জি ডিভাইডেড বাই 2। জি এর মান 9.8, টি এর মান 10 সেকেন্ড, এটা হচ্ছে 2। তাহলে 98/2, বা এটা আসবে 49 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে, এটা তো হলো আমাদের প্রারম্ভিক বেগ, তাই না? তাহলে আমাদের চূড়ান্ত বেগ কত? এবার একটা কথা চিন্তা করো, আমরা যেই বেগে নিক্ষেপ করব এইখান থেকে, এটা মনে করো ভূমি, এইখান থেকে আমরা উপরের দিকে যে ইউতে নিক্ষেপ করব, এই বলটা একটা সর্বোচ্চ বিন্দুতে উঠলো। ওঠার পরে ওই বিন্দুতে যখন আসবে তখন ওই বেগটা সেমই থাকবে না, জাস্ট ডিরেকশনটা পাল্টায় যাবে, মান কিন্তু একই থাকবে। এই ভি মান ইউ এর সমান দিক ইউ এর বিপরীত। আমাদের তো এখানে মান নিয়ে কনসার্ন, আমরা যেহেতু জিজ্ঞেস করছে চূড়ান্ত গতি কত, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। এবার আসি তিনটি ভেক্টর, এটা খুবই সুন্দর একটা প্রবলেম, আমার পছন্দ হয়েছে। এ ইকুয়াল টু 6i - 8j, বি ইকুয়াল টু -8i + thrice j, সি ইকুয়াল টু 26i
+19 যে দেওয়া আছে, যদি এ এ ভেক্টর বি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু নাল ভেক্টর হয়, তবে এ বি এর সম্ভাব্য মান। তাহলে দেখো আমাদের গিভেন ইনফরমেশনটা কি। গিভেন ইনফরমেশনটা হচ্ছে এ এ ভেক্টর প্লাস বি বি ভেক্টর প্লাস নর্মালি সি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এইটা বলতে পারি কি, যে এ এ ভেক্টর প্লাস বি বি ভেক্টর ইকুয়াল টু নেগেটিভ সি ভেক্টর, এখানে নাল ভেক্টর বলতে বলে দিলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়, এ এর মানটা থাকলো, এ থাকলো, এখানে হচ্ছে কত, 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস বি ইন্টু -8 i ক্যাপ প্লাস থ্রাইস j ক্যাপ ইকুয়াল টু -26 i ক্যাপ প্লাস 19 j ক্যাপ। এইবার আমরা এ গুলোকে বি গুলোকে একত্র করে আই এর সহগগুলোকে আলাদা করি, আইটা বের করে রাখি। আই বের করলে কি হচ্ছে, 6a -8b, তাই না? দেখো এখান থেকে 6a এর সাথে আই থাকবে, এখানে 8 -8b এর সাথে আর থাকবে, সরি, আই থাকবে। তাহলে আই কমন নিলে আসবে 6a -8b। এবার যখন জে নিব তখন কি আসবে, প্লাস জে নিলে আসবে -8a প্লাস থ্রাইস বি, ওকে, ইকুয়াল টু -26i -19 জে। আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এবার আমরা আই আর জে এর গুলো সহগ সমীকৃত করব। তাহলে লিখব আই ও জে এর সহগ সমীকৃত করি। তাহলে 6a -8b ইকুয়াল টু -26, একই সাথে -8a প্লাস থ্রাইস বি ইকুয়াল টু -19। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার সাথে আমরা যদি 3 গুণ করে দিই, 3 গুণ করলে কি পাবো আমরা, 18a -24b ইকুয়াল টু মাইনাস 3 × 20 = 60 আর 3 × 18 -78। আর যদি এর সাথে এবার 8 গুণ করি, 8 গুণ করলে আমরা কি পাবো, 8 × 8 = 64 -64a প্লাস 3 × 8 = 24 বি ইকুয়াল টু 8 গুণ করলে 8 8 × 10 = 80, 8 × 9 = 72 -152। তাহলে আলটিমেটলি দেখো এর পরেরটুক কিন্তু তোমরা পারবা, পারবা না? তারপরেও আমি সলভটা করায় দিচ্ছি। এই দুইটা যখন আমরা যোগ করব তখন কত আসবে, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটু দাঁড়াও তোমরা। হ্যালো। এবার এই দুটো ইকুয়েশন যদি আমরা আসলে যোগ করি তাহলে কি পাওয়া যাবে, এই দুটো যোগ করে দিলে
18 -64 ইন্টু এ। এই 24 আর 24 তো বাদ, আর এখানে আসবে -78 -152। দ্যাট মিনস 18 থেকে 64 গেলে 4, আর এখানে হচ্ছে 46। তাহলে -46a ইকুয়াল টু -230। এটাকে 80 ধরো, এটাকে 150 ধরো, তাহলেই হচ্ছে। বা এ ইকুয়াল টু এখান থেকে বের হয়ে আসবে 5 6 30, আর 30 সাথে থাকলো 3, আর হচ্ছে 4 4 5 20 21 22 23। হ্যাঁ, তাহলে এ ইকুয়াল টু আসতেছে 5। ওকে, এবার বি এর মানটা বের করতে হবে। এখন এ এর মান দেখো, অপশন এলিমিনেট করা যায় নাকি? বি এর মানটা না বের করলে উত্তর পাওয়া যেতে পারে। এ এর মান 7, দ্যাট মিনস এইটা হবে না। তারপরে আর কি আছে? এ এর মান 5, তাহলে এইটা হইতে পারে। এ এর মান 5, তার মানে বি এর মান বের করতেই হবে, উপায় নাই। আচ্ছা, বি এর মানটা বের করি। আর বি এর মান কেমনে বের করব? এ এর মানটা এখানে বসাই দিলেই বি এর মান বের হয়ে আসবে। এই সমীকরণে বসাই দিচ্ছি, তাহলে কি আসতেছে দেখো। 8b -26 ইকুয়াল টু, সরি, 6a প্লাস 26, 6a প্লাস 26 ইকুয়াল টু 8b। বা 6a মানে কত? 6 × 5 প্লাস 26 ইকুয়াল টু 8b। বা 30 প্লাস 26 ইকুয়াল টু 8b। 8b ইকুয়াল টু 56, বা বি ইকুয়াল টু 7। তাহলে এ আর বি এর মান আমাদের বের হয়ে আসলো। এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 7। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। এবার আসি, একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হলো। এইটা আইইউটির কোশ্চেন হুবহু চলে আসছে। আইইউটি 2020 21 অথবা 21 22-এর কোশ্চেন। ঠিক আছে, তাহলে দুইটা শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়েছে। তাহলে সিনারিওটা এইরকম। এই হচ্ছে আমাদের সেই স্কোয়ারটা। ধরলাম এইখানে রাখা হচ্ছিল কিউ চার্জ, আর এই জায়গায় রাখা হচ্ছে কিউ চার্জ। ওকে, অপর দুই শীর্ষে ছোট হাতের কিউ, দ্যাট মিনস এই জায়গায় ধরো রাখলাম আমি কিউ চার্জ, এই জায়গায় রাখলাম কিউ চার্জ। ওকে, কি বলা হচ্ছে? যে কোনোটির উপর লব্ধি বল শূন্য হয়। তো যে যে কোনো একটার উপরে আগে লব্ধি বলগুলো বের করি। ধরলাম এই চার্জটার উপরে আমরা নির্ণয় করব। তাহলে ওর উপরে লব্ধি বল কি কি হবে? দেখো, কিউ আর কিউ এই দুটো সমধর্মী চার্জ, তাই এরা একে অপরকে বিকর্ষণ করবে না। তাহলে এর ডিরেকশন কোথায়? এটা লাইন অফ অ্যাকশন কিন্তু এইটা, কেন্দ্র বরাবর সংযোজক রেখা। এটার বাইরের দিকে যদি টেনে দেই তাহলে এইরকম আসবে কিছুটা, এই যে। তাহলে এইটার মান কত আসবে? এটার মান আসবে কে কিউ, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, কে কিউ কিউ ডিভাইডেড বাই, দেখো এদের মধ্যে দূরত্বটা কত হবে? বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা আর ধরি, তাহলে এই ডিস্টেন্সটা r√2 হবে কিনা বলো তো? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের মান r√2 হয়। তাহলে r√2 স্কয়ার। তাহলে কে কিউ কিউ ডিভাইডেড বাই টোয়াইস আর স্কয়ার। এবার দেখো, এবার এই কিউ আর এই কিউ যদি একই ধর্মী হয়, অর্থাৎ সেম চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে কি করবে? এই কিউটাও এই কিউকে, এই যে এই কিউটা এই কিউকে কি করবে? বিকর্ষণ করবে।
দ্যাট মিন্স এই দিকে বল প্রয়োগ করবে, আর এই কিউটা এই কিউকে এই দিকে বল প্রয়োগ করবে, যদি যেহেতু একই ধর্মী তাই বিকর্ষণ হবে। তাহলে আলটিমেটলি এর উপরে লব্ধি বল কি জিরো হইলো? হইলো না তো। দেখো এর উপরে এইদিকে একটা বল, এইদিকে একটা বল, এইদিকে একটা বল, লব্ধি জিরো হচ্ছে? হচ্ছে না। তার মানে ওকে জিরো করতে হইলে আমাকে এই কন্ডিশন অ্যাপ্লাই করতেই হবে যে এই কিউ আর এই কিউ একে আকর্ষণ করবে। তার মানে এরা বিপরীত ধর্মী হবে। আবার এই কিউটা এই কিউকে কি করবে? আকর্ষণ করবে। দ্যাট মিন্স এই দিকে। এবং এদের লব্ধিটা কোথায় হবে? এবার এবার এদের লব্ধিটা থাকবে আমাদের এই বরাবর। এবার এই ফোর্সটার মান কত হবে? কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটার মান কত হবে? কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, যার কারণে এই যে লব্ধি বলটা, তো লব্ধি কত আসবে? বা এটাকে, এই লব্ধিটাকে আমরা বলে দিলাম F1। F1, তাহলে F1 ইকুয়াল টু আসবে, এই বলটা যদি এফ হয় তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বা নর্মালি F√2, অর্থাৎ কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু √2। এবার আগেই বলছিলাম এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, যার কারণে এখানে আসবে একটা নেগেটিভ সাইন। ওকে, রিজনটা কি? কিউ ও কিউ মাস্ট বি অপোজিট চার্জেস। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এই দুইটার যোগফল কত হইতে হবে? শূন্য না? অর্থাৎ কে কিউ কিউ ডিভাইডেড বাই টোয়াইজ আর স্কোয়ার মাইনাস কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু √2 ইকুয়াল টু হবে 0। ওকে, বা এটা এইদিকে আনো, কে কিউ কিউ ডিভাইডেড বাই টোয়াইজ আর স্কোয়ার ইকুয়াল টু কে কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু √2। এবার অনেক কিছু কাটাকাটি যায়, শুধু থাকবে এখানে, এদিক থেকে দেখো কি কি কাটতেছে। কে বাদ কিউ বাদ, কে বাদ কিউ বাদ, আর স্কোয়ার এইসব বাদ। বাদ গিয়ে কি থাকতেছে? উপরে কিউ নিচে 2 ইকুয়াল টু কিউ ইন্টু √2। তাহলে কিউ বাই কিউ ইকুয়াল টু হচ্ছে 2√2। যেহেতু এরা নেগেটিভ, যেহেতু কিউ, এরা নেগেটিভ বললে ভুল হচ্ছে, যেহেতু এরা বিপরীত, যেহেতু কিউ অ্যান্ড কিউ আর অপোজিট, অতএব কিউ বাই কিউ ইকুয়াল টু হবে -2√2। এখানে আসলে অপশনটা ভুল আছে, কিন্তু কোনো বুদ্ধিমান যদি আসলে সলভ করতে পারে তাহলে তার দাগানো উচিত উত্তর ডি, কিন্তু প্রকৃত উত্তরটা হবে -2√2। বাইটা হবে না। এবার দেখো, এক্স ইকুয়াল টু e⁻² ওয়াই ইকুয়াল টু 2 cos⁻t, আর জে ইকুয়াল টু 2 sin²t।
দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে, অর্থাৎ এদের সরণের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে। তাহলে এর সরণের কোঅর্ডিনেট গুলোকে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে হবে? এস ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এইবার আমরা যদি ভি বের করতে চাই তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি কি হয়, ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিডিটি অফ এস। তাহলে এটাকে আমাদের কি লিখতে হবে? ডিডি টি অফ এক্স ভেক্টর, তার সাথে আসবে আই ক্যাপ, প্লাস ডিডি টি অফ ওয়াই ভেক্টর, যার সাথে আসবে জে ক্যাপ, প্লাস ডিডি টি অফ জেড ভেক্টর, সরি জেড ভেক্টর দেওয়ার দরকার নেই, এগুলো নর্মালি আমি তো ভেক্টর সাইন পরে দিচ্ছি, ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এগুলো মেইনলি ডেল আকারে হয়, অর্থাৎ যখন আমি এক্স এর রেসপেক্টে এক্স কে ডেরিভেটিভ করব তখন আমাদের ওয়াই জেড কনস্ট্যান্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে এখানে টি ছাড়া অন্য কোনো জিনিস নাই, সেহেতু আমাদের এখানে তেমন কোনো প্রবলেম দেখা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইন্টু আই ক্যাপ প্লাস ডিডিটি অফ টু কস থ্রি টি ইন্টু জে ক্যাপ প্লাস ডিডিটি অফ টু সাইন টোয়াইস টি কে ক্যাপ। এবার আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি হয় জানি, সেটা কি হয়? এম ই টু দি পাওয়ার এম এক্স, দ্যাট মিনস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি আই ক্যাপ। তারপরে কজ এর কজ এম এক্স এর কি হয়? এম কজ এম এক্স, অর্থাৎ এমটা সামনে বের হয়ে আসবে, অর্থাৎ তিন দুগুণে ছয়, কস, কসটা হয়ে যায় সাইন, এবং থ্রিটি ঠিক থাকবে, সাইনটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ কজের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, এবং এইটা হবে জে ক্যাপ, প্লাস সাইনকে করলে আসে কজ, আর এমটা বের হয়ে এসে হবে ফোর কস ফোরটি কে ক্যাপ। এইবার আমরা কি করব? আমাদের বলছে টি ইকুয়াল টু জিরো বিন্দুতে, অর্থাৎ ভি অ্যাট টি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ভি এর ইকুয়েশনটা কি লিখতে পারি? টি এর মান জিরো বসালে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জিরো ইন্টু আই, বা সিক্স সাইন থ্রি ইন্টু জিরো ইন্টু জে প্লাস ফোর কস ফোর ইন্টু জিরো কে। তাহলে ই টু দি পাওয়ার জিরো, টু ইন্টু জিরো মানে জিরোই হবে, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, তাহলে আসতেছে মাইনাস টোয়াইস আই। আর এইখানে কত আসবে? সাইন জিরো ডিগ্রির মান জিরো, তাহলে ওইটা বাদ, আর এইটা ফোর কস জিরো এর মান হয় ওয়ান, তাহলে আসবে প্লাস ফোর কে ক্যাপ। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছি। তাহলে অপশন হচ্ছে এ। এবার এন ইকুয়াল টু টু থেকে এন ইকুয়াল টু ওয়ান ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? এবার আমরা একটু ক্যালকুলেশন বাদ দিয়ে অন্য জায়গা থেকে এই জিনিসটা সলিউশন আনার চেষ্টা করি। আমরা কি জানি? ডেল ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? তার মানে এই ল্যামডা আর ই হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাই ডেল ই, অর্থাৎ ল্যামডা কোথায় মিনিমাম হবে? যেহেতু ক্ষুদ্রতম চাইছে, ল্যামডা সেইখানেই মিনিমাম হবে যেইখানে ডেল ইটা ডেল ইটা হবে ম্যাক্সিমাম।
তাই না? আর ডেল ই এর ক্ষেত্রে ডেল ই মানে কি বলতো? ডেল ই মানে হচ্ছে E2 মাইনাস E1 এর ম্যাগনিটিউডটা আমরা নিব, তাই না? এবার E2 এর জন্য আমরা ই এর ফর্মুলা কি জানি একটু খেয়াল করি যদি। ই এর ফর্মুলা -13.6 ইন্টু Z² বাই N², এইটা না? অর্থাৎ তুমি যেই কাহিনী করো না কেন, তোমার প্রত্যেক জায়গায় এই জিনিসটা আসবে, সামনে কিছু একটা থাকবে, তার সাথে Z², Z² হবে, এবং যেহেতু এনটা চেঞ্জ হয়ে যাবে, এনটা চেঞ্জ হওয়ার জন্য এইখানে আসবে N1² -1/N2²। ঠিক আছে? সামনে এটা মনে করো 13.6 রেখে দিচ্ছি আমি। কেন 13.6টা চেঞ্জ করে আমি ইয়ে লিখলাম? কারণ আমাদের এসআই এককে কিন্তু আসবে না 13.6, এটা কিন্তু ইলেকট্রোভোল্টে আসছে। ওকে? তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ইটা, ডেল ইটা, এই ডেল ই এইটা নিজেই প্রপোর্শনাল টু Z², তাই না? তাহলে কোথায় ডেল ই ম্যাক্স হবে? ডেল ই ডেল ই ম্যাক্সিমাম পাওয়া যাবে যেইখানে জেডটা ম্যাক্সিমাম। আর এইগুলার মধ্যে এইচ এর ক্ষেত্রে জেড এর মান কত? এইচ এর ক্ষেত্রে Z কিন্তু 1, ডিউটেরিয়ামের ক্ষেত্রে Z2, হিলিয়ামের ক্ষেত্রে Z2, আর লিথিয়ামের ক্ষেত্রে Z3। তাই আলটিমেটলি লিথিয়ামের জন্যই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যাবে, অর্থাৎ শক্তিটা বেশি পাওয়া যাবে, যেখানে শক্তি বেশি সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে আমাদের লিথিয়াম। ওকে? তাহলে কনক্লুশনটা এইভাবে বলতে পারি যে ল্যামডা মিনিমাম সেইখানেই হবে যেইখানে জেডটা হবে ম্যাক্সিমাম। ওকে? এবার এইটা তো আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা, এখানে তো কিন্তু অথবা যদিও নাই, তাই না? ডিরেক্ট ফর্মুলাটা কি তোমরা জানো? জাস্ট একটু হোল্ড করো। এবার এটার ফর্মুলাটা হলো আমাদের এরকম, যে হাফ mv², বা এখানে পরে ইনিশিয়াল লিখছে তো আমি ডিরেক্ট mv² লিখতেছি, ইকুয়াল টু জি এম এম, বেসিক থেকে বলতে গেলে রিকোয়ার্ড, বেসিক থেকে যদি একটু বলতে যাই তাহলে এটা এরকম হবে, রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি যখন 1, তখন হবে -Gmm ডিভাইডেড বাই আর ইনিশিয়াল, আর ফাইনালটা হবে আর ফাইনাল, এরকম করে ফর্মুলাটা আসবে। তো এগুলো ফর্মুলার ডেরিভেশন তো আর আমি এখানে দেখাতে বসিনি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে এরকম লিখতে পারি যে হাফ mv² ইকুয়াল টু, ওই মাইনাসগুলো নেগলেক্ট হয়ে যাবে একজন আরেকজনের সাথে, হয়ে গিয়ে Gmm ইন্টু 1/r, তো আসবে সারফেস, এটা যেখান থেকে নিক্ষেপ করছে সারফেস থেকে, ডিভাইডেড বাই 1 - হাইট। ঠিক আছে? বা এই জিনিসটা এরকম হয়, এরকম লেখা হয় যে আর এস, যেখানে আর এসটা হচ্ছে, একবারে লিখে দিই, আর এস ইকুয়াল টু আর, আর আর এইচ, আর এইচ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ উচ্চতাটা। ঠিক আছে? এইখানে আর এসটাকেই বলে দিছে আর ই,
অর্থাৎ এই জিনিসটা এইরকম, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম এম ইন্টু 1/RE মাইনাস 1/RE এর সাথে ওই এইচটাকেই বলে দিছে হচ্ছে RM, মানে RM উচ্চতায় উঠতেছে, এই আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে রাখবা এরকম আসবে যে কি হলো, 1/ছোট মাইনাস 1/বড়, এইটা করলেই কেবল তুমি পজিটিভ ভ্যালু পাবা, তাই না? 1/ছোট মাইনাস 1/বড় করলে পজিটিভ ভ্যালু পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া যাবে না। আর এখানে দেখো রুটের একটা টার্ম আসবেই, দুই দিক থেকে এম, এম বাদ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, 2GM ইন্টু 1/RE মাইনাস 1/RE প্লাস RM। এখন স্কোয়ারটা উঠাই দিতে গেলে তোমার এখানে রুট দেওয়া লাগবে না, আর যদি রুটের ভিতরে মাইনাস চলে আসে তাহলে তো একবারে কেল্লা ফতে, তাই না? এই জন্য তো রুটের ভিতরে মাইনাস দেওয়া না, যেহেতু দেওয়া যাবে না সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখার ট্রিক্স আর কি। এটা আসলে কোনো বিধিবদ্ধ নিয়ম না যে রুটের ভিতরে মাইনাস আসবে না এই জন্য এরকম করতে হবে, না, ফর্মুলাটা ওইরকম, জাস্ট তোমাকে মনে রাখার জন্য আমি এইটা ট্রিক্সটা শিখাই দিলাম। তো এই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো অপশনের সাথে মিলায় যেটা উত্তর হবে সেটাই, অ্যাপ্রক্সিমেটলি এ নাম্বার, বি নাম্বারে প্লাস আছে হবে না, এখানে তো বড়টাই সামনে, এটা হবে না, প্লাস তো এটা হবেই না, তাহলে এ নাম্বারটাই উত্তর। এবার 1.1 মিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্ত 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো, রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? আচ্ছা, সিনারিওটা এইরকম, এই মনে করো তোমার দেয়াল, তুমি সাইড ভিউটা দেখতেছো আর কি, এইখানে এই রডটা ঝুলানো আছে, এই হচ্ছে রডটা, এখানে একটা ভর ঝুলানো আছে, যার কারণে নিচের দিকে ফোর্স আর লাগতেছে mg। এই mgটাই কিন্তু এবার ট্যানজেনশিয়াল ফোর্স, ft। ওকে, তাহলে এটা কি হবে, যেহেতু ওর সাইডটা এরকম ভাবে বাঁকানো, এটা কিছুটা নিচের দিকে হেলে আসবে না, কিছুটা নিচের দিকে হেলে আসবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি, θc, তাই না, বিকৃতি। তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি দৃঢ়তার গুণাঙ্ক বের করার, ইটা, বা যে কোনো গুণাঙ্ক বের করার ক্ষেত্রেই লাগে হচ্ছে পীড়ন বাই বাই বিকৃতি। ওকে, পীড়ন ইকুয়াল টু এই ক্ষেত্রে কত হয় জানো, এটা হচ্ছে এফ ট্যানজেনশিয়াল ডিভাইডেড বাই যেই ট্যানজেনশিয়াল, যেই এরিয়াটার উপরে ট্যানজেনশিয়াল ফোর্সটা অ্যাপ্লাই হয়, আর বিকৃতি হচ্ছে এই ক্ষেত্রে θc, রেডিয়ান এককে হবে, এখানে উত্তর রেডিয়ান এককেই দেওয়া আছে, তাহলে এফ টির জায়গায় আমরা mg বসাইতে পারি, ডিভাইডেড বাই এরিয়াটা কত হবে, πr² ডিভাইডেড বাই θc। ওকে, এইবার বাকি মানগুলো আমরা বসায় ফেলি, এখানে ডি দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে আর কত হবে, আর ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু r², r² মানে হচ্ছে 1 ইন্টু 10⁻² হোল স্কোয়ার, আর mg এর মান হচ্ছে 31.4, না,
এটা হচ্ছে 31.4 ইন্টু 10। জি এর মান 10 বলা আছে, আর থিটা সি এর মান হচ্ছে 0.01। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এইখানে? আহ, নিচের ক্যালকুলেশনটা আগে করলে এখানে আসবে 10⁻²। এখানে 3.14কে আমি 31.4 লিখতেছি, সাথে 10⁻², আসবে না, -4 আসবে। -4টাকে আমি লিখে দিলাম -5। কেন লিখলাম -5? কারণ আমি এখানে 31 করছি, আর এই জায়গায় এইখানেও আমি 31.4 ইন্টু 10 করলাম। তাহলে আলটিমেটলি এটা কত আসতেছে? 31.4, 31 দশমিক কাটা, টুটা যখন উপরে যাবে তখন হয়ে যাবে +2, আর এই 5টা যখন উপরে যাবে তখন হয়ে যাবে 10⁶। 10⁶ ইন্টু 10⁻², তাহলে আসতেছে 10⁸ প্যাসকেল। এখন অপশনে কি আছে? অপশনে গিগার মেগাতে আছে। ওকে, তাহলে আমরা গিগাতেই যাই। গিগাতে যেতে হলে কি করতে হবে? 10⁹ দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 গিগা প্যাসকেল। গিগা প্যাসকেল রিজন হচ্ছে 1 গিগা প্যাসকেল ইকুয়াল টু 10⁹ এই গেল হচ্ছে আমাদের এমসিকিউ এর কমপ্লিট সলিউশন। ওকে, এবার আমরা রিটেন পার্টে আসব। এটা খুবই চমৎকার একটা প্রবলেম, মানে এরকম ভালো প্রবলেম আসলে পরীক্ষায় আসা ডিউ মাঝে মাঝে একটা করে এরকম প্রবলেম রাখে, বিগত 3-4 বছর ধরেই তাই দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো খুবই ইন্টারেস্টিং হয়। ঠিক আছে, তো আসি। কি বলছে? এক্স ও ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি আদর্শ ভরহীন স্প্রিং দ্বারা যুক্ত। কোনো একটি মুহূর্তে স্প্রিংটির 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তুটিতে আনুভূমিক ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। তার মানে দেখো, আমি স্প্রিং এর স্বাভাবিক অবস্থাটা তোমাকে যদি আগে দেখাইতে চাই, সেটা কেমন হবে? এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা। ওকে, এইবার একে আমি সংকুচিত করছি, সংকুচিত করে তারপরে ছেড়ে দিছি। দ্যাট মিন্স একে আমি এখান থেকে কমায় আনছি, এরকম এরকম কোনো একটা অবস্থানে আনছি। এই ভরটাকে আমি বলতেছি mx, আর উপরে লিখলাম mx, আর এই ভরটাকে বললাম আমি my। এই অবস্থায় কিন্তু স্প্রিংটার x মিটার সংকুচিত আছে, x = 0.01। আচ্ছা, দরকার নাই, এটা সংকুচিত অবস্থা। এইবার যখন আমরা এই সংকুচিত অবস্থা থেকে রেখে একে ছেড়ে দিব, তখন কি হবে? একটা বস্তু এই দিকে দৌড় দিবে, এক্স বস্তুটা এইদিকে ভিএক্স বেগে দৌড় দিল, আর ওয়াই বস্তুটা কি হবে? ওয়াই বস্তুটা এই দিকে দৌড় দিবে ভি ওয়াই বেগে, তাই না? তুমি নিজেই সিম্পলি চিন্তা করো, একটা স্প্রিংকে 2 আঙ্গুল দিয়ে তুমি ধরে রাখছো, যখন তুমি ছেড়ে দিবা তখন কি হবে? তোমার আঙ্গুল দুইটা দুই সাইডেই চলে যাবে না? অথবা তুমি বাসায় এটা প্র্যাকটিক্যাল করেও দেখতে পারো, দুইটা বস্তু দুই দিকেই যাবে। এইবার এখানে একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে না? এখন আমাদের একটা মেইন প্রবলেম কি জানো? আমরা সংঘর্ষ বলতে ওই বুঝি যে এখানে একটা ট্রাক থাকবে, এখানে একটা বাস থাকবে, দুটো একে অপরকে এসে ধাক্কা দিতেছে, অথবা একটা দাঁড়ায় আছে আরেকটা পেছন থেকে এসে ধাক্কা দিচ্ছে। এইগুলারই আমরা বুঝি সংঘর্ষ হিসেবে। বাট যে কোনো ধরনের পরিবর্তনই আসলে ফিজিক্সের ক্ষেত্রে সংঘর্ষ ডিফাইন করে। ঠিক আছে, একটা নিউক্লিয়াস যখন বিস্ফোরিত হয়ে অনেকগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, এরাও কিন্তু এক ধরনের সংঘর্ষ। ঠিক আছে, এইগুলো আসলে বুঝতে শিখতে হবে। তো আমরা প্রথমে কি করব? ভরবেগের সংরক্ষণশীলতা। এর থেকে লিখি, প্রথমে হবে ভরবেগের সংরক্ষণশীলতা।
ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে গেলে এম এক্স ভি এক্স, যেহেতু বিপরীত দিকে ভি ওয়াইটা, তাই হবে এম ওয়াই ভি ওয়াই ইকুয়াল টু, প্রথমে দুইজন স্থির অবস্থায় ছিল না, যার কারণে যে স্থির অবস্থায় ছিল কিন্তু প্রথমে, যার কারণে তাদের প্রথমে অবস্থায় ভরবেগটা হবে জিরো। তাহলে এখান থেকে বলা যায় কি, এম এক্স ভি এক্স ইকুয়াল টু এম ওয়াই ভি ওয়াই। এইবার আরেকটা ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে যে এক্স এর ভর ওয়াই এর ভরের 4 গুণ, এক্স এর ভরটা ওয়াই এর ভরের 4 গুণ। অর্থাৎ তুমি যদি ওয়াই এর ভরটা এম ওয়াই ইকুয়াল টু ধরে নাও হচ্ছে এম, তাহলে এম এক্সটা কত হবে, এম এক্সটা হবে এম ইন্টু 0.4, কারণ এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে এম এক্সটাকে 0.4 এম বলবো, 0.4 এম ইন্টু ভি এক্স ইকুয়াল টু এম ইন্টু ভি ওয়াই, বা এই জায়গা থেকে আসবে ভি ওয়াই ইকুয়াল টু 0.4 ভি এক্স। ওকে, এইবার আসবে আমাদের, এইবার আনতে হবে আমাদেরকে শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, কারণ একটা দিয়ে তো উত্তর পাওয়া যাচ্ছে না। ওকে, এবার শক্তি সংরক্ষণশীলতা আনার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের বের করতে হবে যে এক্স বস্তুর গতিশক্তি। ঠিক আছে, আমরা লিখলাম কাইনেটিক এনার্জি অফ এক্স, কাইনেটিক এনার্জি অফ এক্স কি হবে, হাফ এম এম এক্স ভি এক্স স্কোয়ার, হাফ ইন্টু এম এক্স এর মান কত, 0.4 এম, ইন্টু ভি এক্স স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 0.2 এম ভি এক্স স্কোয়ার। ওকে, এবার তার পরের পার্টে আমরা ওয়াই এর শক্তি বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ওয়াই এর শক্তি কত আসবে, কাইনেটিক এনার্জি অফ ওয়াই ইকুয়াল টু আসবে হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার, হাফ এই এম ওয়াই এর মানটা আমরা এম ধরছিলাম, ইন্টু ভি ওয়াই এর মানটা আবার পাইছি 0.4 টাইম ভি এক্স, তাহলে হাফ এম, এটা কত আসবে বলো তো, 0.16 ভি এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আসতেছে 0.8 এম ভি এক্স স্কোয়ার। এইবার তাহলে আমাদের টোটাল কাইনেটিক এনার্জি কত, আর টোটাল ইনিশিয়াল, টোটাল দেখো, টোটাল ফাইনাল এনার্জি দুইটার কাইনেটিক এনার্জির যোগফল হবে, আর টোটাল ইনিশিয়াল এনার্জি হবে কেবল ওই যে স্প্রিং এর সংকুচিত অবস্থায় যে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জিটা, সেটাই। রিজন কি, রিজন দেখো, যখন আমরা ইনিশিয়াল এনার্জির কথা বলবো, এনার্জি ইনিশিয়াল, তখন কি কি আসবে, পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং প্লাস কাইনেটিক এনার্জি অফ বডিস, তাই না? এবার বডি দুইটা তো আগে স্থির ছিল, যার কারণে ওদের কোনো কাইনেটিক এনার্জি ছিল না, প্রথমে স্থির ছিল না, প্রথমে স্থির ছিল তো, যার কারণে ওদের কাইনেটিক এনার্জি নাই। তাহলে ইনিশিয়াল এনার্জিটা কেবল স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল এনার্জি হিসেবে লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। আর ফাইনাল এনার্জি, ফাইনাল এনার্জি হিসেবে কি আসবে বলতো, বডি দুইটার কাইনেটিক এনার্জি প্লাস স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি। এবার স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেছে না, কারণ সংঘর্ষটা যখন শেষ, অর্থাৎ স্প্রিংটা একদম রিল্যাক্স হয়ে গেছে, তখন তার মধ্যে সংকোচন কত, জিরো, যার কারণে তার কোনো সঞ্চিত শক্তি নাই। ওকে,
তাহলে এটা শুধু হবে বস্তু দুইটার কাইনেটিক এনার্জির যোগফল। হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ এক্স প্লাস কাইনেটিক এনার্জি অফ ওয়াই। তাহলে এই যে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ এক্স কত, 0.2 এম ভি এক্স স্কোয়ার, প্লাস কাইনেটিক এনার্জি অফ ওয়াই কত, 0.8 এম ভি ওয়াই স্কোয়ার। দুইটা যোগ করে দিলে কত আসবে, 1 × এম ভি ওয়াই স্কোয়ার, সরি ভি এক্স হবে, এটাও ভি এক্স। ওয়াই এরটাও তো এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা, দেখো ওয়াই এরটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি না, এটা হচ্ছে ভি এক্স স্কোয়ার। ওকে, এইবার একটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের কাছে যে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি হচ্ছে 1 জুল। দ্যাট মিনস এই যে 0.2, এই মানটা আমাদের কাছে 1 জুল দেওয়া আছে। এই যে টোটাল মানটা, এই মানটা হচ্ছে আমাদের কাছে 1 জুল। 1 জুল। তাহলে আমরা কি বলতে পারি, 0.2 এম ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, বা এই জায়গা থেকে যদি আমরা চেঞ্জ করার চেষ্টা করি তাহলে এইটা বলতে পারবো না যে এম ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/0.2, অর্থাৎ শুধু 5 বলা যাবে তো নাকি? যাবে তো? এই জিনিসটার মান আমাদের কাছে 1 জুল দেওয়া ছিল, এটা এইভাবে লিখি, 1 জুল দেওয়াই ছিল। আমি কিছু করিনি এইখানে, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এবার খেয়াল করো, এবার কিন্তু আমাদের কাছে আর কোনো সমস্যা নাই। হাফ কে এক্স স্কোয়ার মানে কি বলতো, এক্স এর মানটা কত, 1 সেন্টিমিটার না? তাহলে 0.01 স্কোয়ার, বা একবারে এখানে আরো ইজিলি ক্যালকুলেশন করার জন্য 1 × 10⁻²² ইকুয়াল টু 5, বা কে × 10⁻⁴ ইকুয়াল টু 5×2 = 10, বা কে ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে 10⁵ নিউটন পার মিটার। কে এর মানটাই আমাদেরকে বের করতে বলছে। খুবই সুন্দর একটা অঙ্ক, আমার অনেক পছন্দের একটা অঙ্ক আসছে এটা। ঠিক আছে, এটা কিন্তু কেউ যদি আগে থেকে একটু এই জাতীয় প্রবলেম প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সে আসলে পরীক্ষার হলে বসে এটা সলভ করতে পারবে না, স্বাভাবিক এটা। এবার এক পরমাণুক একটি গ্যাসের N1 মোল, এইটার একটা কনসেপ্ট আছে। এটা দেখো গ্যাস মিশ্রণের গামানা, তাহলে এটার কনসেপ্টটা হচ্ছে, এটার কনসেপ্ট না জানলে তুমি বাবা অঙ্ক মিলাইতে পারবা না। এটা সেটা হচ্ছে গ্যাস মিশ্রণের গামা ইকুয়াল টু 1+2/Fx। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, আর এক্স হচ্ছে মোল ভগ্নাংশ। এইবার খেয়াল করো, আমাদের প্রশ্ন অনুসারে কি কি জিনিস ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। এই গামা মিক্সারটা দেওয়া আছে 3/2 ইকুয়াল টু 1+2/(Fx), বা এটাকে এরকম বলা যায় না, হাফ ইকুয়াল টু 2/(Fx), বা (Fx), এটা কত আসবে, 2×2 = 4। 4।
এবার সামেশন অফ এফ এক্স মানে কি, এ দুইটা মিশ্রণ, তাই f1 x1 প্লাস প্লাস f2 x2 ইকুয়াল টু 4, এই তো নাকি? এবার F1 কত, এক পরমাণু গ্যাস না, এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 3, আর এক পরমাণু গ্যাসটা আছে কয় মোল, 1 মোল, তাহলে এটা হবে n1 মোল ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস দ্বিপরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডমের মান হচ্ছে 5, আর মোল আছে n2 মোল, তাহলে হবে n1 প্লাস n2 ইকুয়াল টু 4। এবার বাকিটুকু ক্যালকুলেশন নিজেই করা যাবে। দেখো এখান থেকে তুমি 3n1 প্লাস 5n2 ডিভাইডেড বাই লসাগু নিচ্ছ কত, n1 প্লাস n2 ইকুয়াল টু 4, বা 3n1, এটা কিন্তু m না আবার বাবা, এটা n2 প্লাস 5n2 ইকুয়াল টু 4n1 প্লাস 4n2, বা এখান থেকে 5n2 মাইনাস 4n2 ইকুয়াল টু 4n1 মাইনাস 3n1, বা এখান থেকে কনক্লুশন হচ্ছে n1 ইকুয়াল টু n2। তাহলে n1 আর n2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে, সম্পর্ক হচ্ছে এরা পরস্পর সমান। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। এবার দ্বিতীয়টা, কারশফের সূত্র ব্যবহার করে বর্তনীর প্রতিটি শাখায় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। ওকে, করি। কারশফের সূত্র পারি না এরকম পাপী মনে হয় দুনিয়ায় একটাও নাই, তাই না? তাহলে দেখো, I1 I2 I3 দেওয়াই আছে, আমাকে আর ধরার কোনো কাহিনী কীর্তি নাই। আমি কারশফের সূত্র প্রথমে এই লুপে চালাইলাম। ঠিক আছে, তাহলে এই লুপে চালাইলে কি আসবে বলো তো, ফার্স্ট ইকুয়েশনটা আমাদের আসবে 50 ইকুয়াল টু 2I1 প্লাস 2I2, বা I1 প্লাস I2 ইকুয়াল টু 25। এবার আরেকটা লুপে যদি কারশফ চালাই, এই লুপে চালাইলাম, তাহলে কি পাওয়া যাবে, 20 ইকুয়াল টু 2I3 মাইনাস 2I2। মাইনাস কেন হইলো, কারণ I2 এর ডিরেকশনটা লুপের ডিরেকশনের উল্টো দিকে আছে তাই। তাহলে এইবার এইখান থেকে দেখো, ইকুয়েশন দুইটা আননোন কিন্তু তিনটা, তাই আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি। আরেকটা ইকুয়েশন কি বলতো, এই দুইটা গেল কেভিএল ইকুয়েশন। কেসিএল ইকুয়েশনটা এরকম না, I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এই যে এই পয়েন্টে এন্টারিং কারেন্ট হচ্ছে I1, আর যেটা এন্টার করতেছে আর যেটা লিভ করতেছে লিভিং কারেন্ট হচ্ছে I2 প্লাস I3, তাই I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এই মানটা এখানে বসাও। এই মানটা এখানে বসাইলে কি পাওয়া যায়, I2 প্লাস I3 প্লাস I2 ইকুয়াল টু 25, implies that 2I2 প্লাস I3 ইকুয়াল টু 25। এবার এই ইকুয়েশন আর এই ইকুয়েশন আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি পাওয়া যাবে, 2I3 মাইনাস 2I2, অন্য কালি দিয়ে করি, 2I3 মাইনাস 2I2 প্লাস 2I2 প্লাস I3 ইকুয়াল টু 20 প্লাস 25, ইমপ্লাইজ দ্যাট এই পজিটিভ নেগেটিভ বাদ যাবে, এখানে হবে 3I3 ইকুয়াল টু 45, বা I3 ইকুয়াল টু 15 অ্যাম্পিয়ার। এবার I2 এর মানটা বের করা যাবে,
I2 এর মান কোত্থেকে বের করা যায়? এইখান থেকে বের করা যায়। I2 ইকুয়াল টু কত? এই ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করে এরকম ভাবে লিখতে পারি যে 10 ইকুয়াল টু I3 মাইনাস I2, বা I2 ইকুয়াল টু কত? I3 মাইনাস 10, বা 15 - 10 ইকুয়াল টু 5 এম্পিয়ার। আর আলটিমেটলি I1 ইকুয়াল টু হচ্ছে I2 প্লাস I3 ইকুয়াল টু 5 + 10, 5 + 15 ইকুয়াল টু 20 এম্পিয়ার। এবার আমাদের উত্তরটা ঠিক আছে কিনা এটা চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে মিলম্যানস থিওরাম। ঠিক আছে, ওইটা মিলম্যানস থিওরাম যদি বুয়েটে আসতো তুমি মিলম্যানস থিওরাম দিয়ে করতে পারতা, বাট এখানে বলাই আছে কার্শফের সূত্র ইউজ করতে হবে, তাই ওইটা করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তো মিলম্যানস থিওরামটা আমি একটু করে বলে রাখি। মিলম্যানস থিওরামের মাধ্যমে এই I2 কারেন্টটা বের করার উপায় হচ্ছে, আর একটু নিচে লিখি এটা, 50/2 প্লাস 0/2 মাইনাস 20/2, এখানে আসবে হাফ প্লাস হাফ প্লাস হাফ, আর এই জায়গায় আসবে যেহেতু রেজিস্টরটা 2, রেজিস্টরটা 2। এইখানে উপরের যে টার্মটা পাচ্ছে এই টার্মটা হচ্ছে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। ওকে, তাহলে এইখানকার ক্যালকুলেশনটা যদি কমপ্লিট করি আমরা, তাহলে উপরে কত আসবে? উপরে আসতেছে 25 - 10 ডিভাইডেড বাই, এটা আসবে 3/2 ডিভাইডেড বাই 2। 3/2 আসে না? হ্যাঁ, 3/2 ডিভাইডেড বাই 2। তারপরে এটা হচ্ছে 15 ইন্টু 2/3 ডিভাইডেড বাই 2, 2 বা 15/3, 5 এম্পিয়ার। উত্তর ঠিক আছে, I2 এর মান এইটাই আসবে। তাহলে I2 এর মানটা 5 এম্পিয়ার ঠিক আছে আমাদের। ঠিক আছে, বাট এইটা আমরা অ্যাভয়েড করবো, এটা করার দরকার নেই। ফাইনালি আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে এসেছি। এখন লাস্ট প্রবলেমটা আসলে কাদের কাছে কঠিন মনে হয়েছে আমি জানি না, এটা কিন্তু একদমই বেসিক একটা প্রবলেম। ঠিক আছে, এবং মানগুলো খুবই সুন্দরভাবে দেওয়া যাতে ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের ফর্মুলাটা কি জানি? সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই জায়গায় এইচ সি বাই ল্যামডা থাকলো, এই ওয়ার্ক ফাংশনকে এইভাবে লেখা যায় না? এইচ সি বাই ল্যামডা নট, অর্থাৎ সূচন তরঙ্গ দৈর্ঘ্য, প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামটা, এটা তো দেওয়াই আছে আমাদের কাছে, 4 × 10⁻19। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা আছে কিন্তু জুল এককে, তাই না? এই জুল থেকে আমরা ইলেকট্রোভোল্টে নিয়ে দেবো, কারণ দুনিয়ার সব মান আমাদের ইলেকট্রোভোল্টে দেওয়া আছে, এই এইচ সি এর মানটা ইলেকট্রোভোল্টে দেওয়া। যার কারণে আমি এখানে করব কি, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস 4 × 10⁻19 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 করে নেব। এইবার আমি এইচ সি এর মানটা বসাবো। এইচ সি এর মান কত? 1240 দেওয়া আছে, ওইটাও ন্যানোমিটার একক নিয়েই দেওয়া আছে, যার কারণে আমাকে নিচেরটাকে ন্যানোমিটার থেকে আর মিটারে নিতে হবে না। ডিভাইডেড বাই 310 ইকুয়াল টু 1240/λ0 প্লাস এইটা একটু কত আসবে, 4 × 5 = 80, তাহলে তার অর্ধেক 2.5, 2.5। এবার 31, 4 × 31 = 124, হ্যাঁ, তাহলে এটা আসবে 4। তাহলে 4 ইকুয়াল টু 1240/λ0 প্লাস 2.5, বা
1.5 ইকুয়াল টু 1240 বাই ল্যামডা নট। তাহলে ল্যামডা নট ইকুয়াল টু আসতেছে আমাদের 1240 ডিভাইডেড বাই 1.5। তুমি এটাকে 1250 ধরেই ক্যালকুলেট করো, কোনো সমস্যা নাই। 1250 ধরে ক্যালকুলেট করলে কেমন উত্তর আসা উচিত? ক্যালকুলেশনটা তোমরা হাতে হাতে যারা ক্যালকুলেশন শিখছো তারা আসলে পারবা। 1100 যদি ওইটাকে 1500 ধরো, তাহলে আসবে ডিরেক্ট 100, 1000, তাই না? তাহলে 1000-এ কিছুটা কম আসবে আর কি। ওকে, ক্যালকুলেশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 827 ন্যানোমিটার। ওকে, এই ছিল আমাদের এই টোটাল সলিউশন। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে অথবা কোনো টপিক যদি তোমাদের এক্সট্রা করে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি সেটার উপর আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের জন্য আজকে রাতেই একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলা হবে, তোমরা যদি চাও সেই গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপের নামটা আমি লিখে দিচ্ছি। এক্সপ্লোরার্স চয়েস। ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।